সংসার শুদ্ধ সকলেই আশা করেছিল প্রস্তাবটা সারদার দিক থেকেই উঠবে, কারণ সত্যি কি আর এতটা বেআক্কেল আর চক্ষুলজ্জাহীন হবে সে? কিন্তু আক্কেল সম্পর্কে নিতান্ত উদাসীন হয়ে অনেকগুলো দিন কাটিয়ে দিল সারদা। চক্ষুলজ্জার প্রকাশ দেখা গেল না, তাহলে চোখে আঙুল দিয়ে দেখানো ছাড়া তো উপায় নেই। কিন্তু সে আঙুলটা বাড়ায় কে? যে মুখরা সারদা, সুযোগ পেলে গুরুজনকেও রেয়াত করে কথা কয় না। ঘোমটার মধ্যে থেকেই এমন কুটুস কামড়টি দেয়, তাতে কামড়া হাতের সর্বাঙ্গে জ্বালা ধরে যায়। কাজেই আড়ালে আবডালে সমালোচনা উদ্দাম হয়ে ওঠে। বস্তুত এখনকার অবস্থায় এই, সারদা যখনই যে কাজে এক জায়গা থেকে আর এক জায়গায় গিয়ে পড়ে, দেখে দু তিনটি মুখ একত্র হয়ে গুঞ্জরণ করছে। সারদা গিয়ে পড়তেই ঝপ করে গুঞ্জরণটা থেমে যায় এবং মুখগুলি বিভক্ত হয়ে গিয়ে সহসা যা হোক একটা কাজের কথা নিয়ে শোরগোল শুরু করে দেয়। সারদা কি বোঝে না কি কথা হচ্ছিল ওদের? বোঝে বই কি, বুঝে মাথা থেকে পা অবধি রি রি করে জ্বলে ওঠে তার। তবু বুঝতে না পারার ভানটায় চালিয়ে যায় সে। চালায় এই জন্যই, জানে বুঝতে পেরেছি বলার সঙ্গে সঙ্গে এই সমস্ত ব্যাপারটা নিবারণ হয়ে যাবে। যেটুকু চক্ষু লজ্জার আড়ালে আবডালে রেখে ঢেকে কথা বলছে ওরা, সেটুকু ঘুঁচে গিয়ে প্রকাশ্য আক্রমণের পথে নেমে আসবে। কাজেই ওই মুখোমুখিটা যতক্ষণ এড়ানো যায়। তাছাড়া এমনিতেই সারদা বিশেষ আত্মস্থ, গায়ে পড়ে কিছু বলতে যাওয়া বা জবাব দিতে যাওয়া ওর স্বভাবে নয়। কিন্তু ওরাই এবার গায়ে পড়ে বলতে আসার সংকল্প গ্রহণ করেছেন। সারদার নিজের শাশুড়ি আর পিসশাশুড়ি শশীতারা। এই পিসশাশুড়িটিকে জীবনে এই প্রথম দেখল সারদা, কারণ প্রায় বছর 30 পরে তিনি পিত্রালয়ে এসেছেন। এত দিনের বিরতির কারণ অবশ্য বৈবাহিক কলহ। তা দুই বৈবাহিকের একজন তো বহুদিন গত হয়েছেন, কুঞ্জ রামকালী আর শশীতারার বাবা জয়কালী। অপরটি অর্থাৎ শশীতারার শ্বশুর নাকি এতদিন বেঁচে থেকে পুত্রবধূর পিত্রালয়ের পথটির কাঁটাটি দৃঢ়মূল করে রেখেছিলেন। সম্প্রতি তার শ্রাদ্ধ চুকেছে। শশীতারা এত বছর পরে পিত্রালয়ে এসেছেন, এখন কিছুদিন থাকবেন। এসে দিন দুই লেগেছে তার সংসারের হালচাল বুঝতে। তারপর কার্যক্ষেত্রে নেমেছেন। সংসারে নিজের ভাই কুঞ্জের প্রতিপত্তিহীন অবস্থা ও শতাত ভাই রামকালীর বোলবোলাটাও দপদপাটা তার বুকে শিল বেঁধেছে। আর রাসুর প্রথম পক্ষর নির্লজ্জতার গালে হাত দিতে বাধ্য হয়েছেন তিনি। অবাক হয়ে বলেছেন, হ্যাঁ গা, ও বুড়িমাগি গায়ের জোরে বর আগলে বসে থাকবে, আর সমস্ত যুবতী বউটা শাশুড়ির ঘরে শুয়ে ঘরের আড়া গুনবে? এই তোমরা চলতে দিচ্ছ? বলে ছেলেটার কথাও তো ভাবতে হবে। আর টাটকাটি রইল ধামাচাপা দেওয়া, আর শুকনো বাসিটায় মন সন্তোষ করে থাকা জুলুম। এতখানি বয়সে এমন কথা শুনিনি দেখিনি। সারদার শাশুড়ি সুদীর্ঘকালের অদেখা ননদিনীকে পরম আত্মীয়ের অধিকার দিয়ে বিগলিত স্বরে বলেন, দেখো ঠাকুরজি দেখো, যত দেখবে তত বুঝবে। একে তো তোমার দাদা এই মিনমিনে স্বভাবের জন্য আমি চিরদিন বড় হয়েও ছোট। হাঁড়ি হেসেল ছাড়া আর কিছুই দেখলাম না। তার উপরে বউটি হয়েছে জাহাঁবাজ। এমনিতে দেখবে ওকে কারোর সাথে পাঁচে নেই, কিন্তু অহংকারে মটমট। কারুর মত চালাতে চাও দিকি?
চলবে না। আর এমন রাশভারী প্রতীতি, ডেকে কথা বলতে সাহসই হয় না। তোমাদের হয় না, আমার হবে, শশীতারা দৃঢ় রায় দেন। এ নিঘেন্নেপনার বিহিত আমি করে ছাড়ব। বিহিত করতে ভাজকে নিয়ে এজলাসে বসে আসামিকে তলব করলেন শশীতারা। সারদা এলো, ঘাড় হেঁট করে বসে ঘোমটার মধ্যে থেকেই মৃদু অথচ স্পষ্ট স্বরে বলল, কি বলছো? শশীতারা নড়ে চড়ে বসে হাত পাখা নাড়তে নাড়তে বললেন, বলছি একটা ন্যায্য কথা, মনে কিছু করো না। আক্কেল যাদের শরীরে নেই তাদের আক্কেল করাতে হলে চোখে আঙুল দেওয়া ভিন্ন তো গতি নেই, তাই দেব। তাতে চোখে যদি তোমার জ্বালা ধরে আমায় কিন্তু দুশো না বাছা। সারদার কণ্ঠ থেকে একটু হাসির আওয়াজ পাওয়া গেল। তোমাদের দুষব? এত কি আস্পর্ধা আমার পিসিমা? আস্পর্ধা? শশীতারা পাখার বেগটা বাড়িয়ে দিয়ে বলেন, না, আস্পর্ধা তোমার দেখি না বটে, কিন্তু আক্কেলটুকুও তো তিলমাত্র দেখছি না বাছা। নতুন বৌমার দিকটা তো একবারও ভাবছই না। অবাক করে দিয়ে সারদার মৃদু কণ্ঠের স্পষ্ট স্বর ধ্বনিত হয়, আমি না ভাবলাম, তোমরা এতজন তো ভাবছ। এতজনে ভাবছি? আমরা এতজনে ভাবছি? তুমি যে অবাক করলে বড় বৌমা। আমরা ভেবে তার কি উবরাবোটা শুনি? তুমি এদিকে আত্মঘাতী হবার ভয় দেখে স্বামীকে শাসিয়ে রেখেছ, ভয়ে কাঁটা হয়ে আছে সে। আমরা কি করব? এই তো সেদিনকে রাত্রিরে ছোঁড়াটাকে হাত ধরে হিঁচকে টেনে বললাম, রাসু তুই এদিকে আয়, ঘরে তো অভাব নেই বাড়িতে। এ ঘরে নবাবী পালঙ্ক না থাক, স্বামী পেলে নতুন বইয়ের এমন আমতক্তাই রাজতক্ত। তা আনতে পারলাম কি? ভয়ে সিটিয়ে হাত ছাড়িয়ে পালিয়ে গেল। বলে কি, তাহলে তোমাদের বড় বউ আত্মঘাতী হবে। হ্যাঁ গা, বাপ তো তোমার শুনলাম ভালো মানুষ, তোমারে কি ছোট লোকমি? শশীতারার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে যেন একটা তীব্র বিদ্যুৎ ঝলকে ওঠে। বিদ্যুৎটা আর কিছু নয়, সারদার চোখের আগুন। হঠাৎ মুখ তুলতে গিয়ে মাথার ঘোমটাটা খসে পড়েছিল সারদার। ঘোমটাটা আবার একটু তুলে মুখ প্রায় অনাবৃত রেখেই সারদা বলে, 10 চক্রে ভগবান ভূত হয় পিসিমা, তাই মানুষ তো কোন ছাড়। পাকচক্রে ভদ্রলোকের মেয়ে ছোট লোক হয়ে উঠবে, এতে আর আশ্চর্য কি? একে মুখ তোলা, তাতেই বাক্যি। সারদার শাশুড়ি বোধ করি নিজের পোস্ট সম্পর্কে এবার সচেতন না হয়েই পারেন না, তাই নথ পড়া মুখ ঘুরিয়ে বলে ওঠেন, মুখের ঘোমটা খুলে শাশুড়ির সঙ্গে ঝগড়া করছো তুমি বড় বৌমা? বুকের পাটা তোমার অত কিসের? জানো জম্মেশ্বর বাপের বাড়ি বিদেয় করে দিতে পারি তোমায়। এজলাসটা বোধ করি সারদার ধারণার জগৎ ছিল, আর সওয়ালের জন্য প্রস্তুত ছিল সে। তাই তীক্ষ্ণ একটু হাসির সঙ্গে বললে, জন্মের শোধ যদি যেতেই হয় তো বাপের বাড়ি যাব কেন? জমের বাড়ি তো কেউ কেড়ে নেয়নি। শশীতারা এবার চাকা নথ ঘুরিয়ে ঝঙ্কার দিয়ে ওঠেন, জমের বাড়ির ভয় দেখিয়ে আমাদের জব্দ করতে পারবে না বড় বৌমা। আমরা রাসু নই, বলি ওই যে একটা বড় ঘরের মেয়ে এসেছে, যার বাপ ঘর বসতের দিব্যিতে বাড়ি ভরিয়ে দিয়েছে, তার দাবি দেওয়াটা মানবে না তুমি? আর ওই রূপের কান্তি টাটকা পদ্মফুল স্বামীকে তুমি এই ভোগ থেকে বঞ্চিত করবে? এতে যে তোমার নরকেও ঠাঁই হবে না। হঠাৎ হেসে ওঠে সারদা, দিব্যি স্পষ্ট গলায় বলে, ভালোই তো পিসিমা, নরকে ঠাঁই না হলে স্বর্গে যাব।
দুটো বই তো আর 10টা জায়গা নেই। দুটো গিন্নিকে হতবাক করে দিয়ে উঠে দাঁড়ায় সারদা, বলে, তালের বড়া খেতে চেয়েছে ছোট ঠাকুরপো, তালগুলো নেড়ে রাখি গে। অর্থাৎ তোমাদের কাঠগড়া থেকে ফসকে পালাচ্ছি এবার। শশীতারা বোঝেন যেমন ভেবেছিলেন ঠিক তেমনটি নয়। ধিক্কার দিয়ে বিচলিত করে কার্যসিদ্ধি করা যাবে না। অন্য চাল চালেন তিনি। বলেন, সভ্যতা ভব্যতার পাঠশালায় দেখছি একেবারেই পড়নি তুমি বড় বৌমা। গুরুজনের সামনে থেকে অনুমতি না নিয়ে উঠতে আমি আর আমার শ্বশুরবাড়ির দিকের কোনো বৌঝিকে কখনো দেখিনি। আমরা নিজেরাও গুরুজন ডেকে একটা কথা শুধলে ঘাড় নেড়ে হ্যাঁ হুঁ করে উত্তর দিই। উঠে যেতে না বললে ঘাড় গুঁজে বসে থেকেছি। সারদাকে এতেও অপ্রতিভ করা যায় না। সে তেমনই মৃদু হাসির সঙ্গে বলে, বসবার অবকাশ থাকলে তো বসে থাকাটাও একটা সুখ পিসিমা। কথার পিঠে কথা দেওয়াই তোমার রোগ দেখছি। হাবা গঙ্গা শাশুড়ি পেয়েছ, তাই এমন দুরবস্থা হয়েছে। যাক, বলি শোনো, আপোষ মীমাংসার কথা কইছি। ঘরণী গিন্নি বেটার মা তুমি। অনেক দিন তো স্বামীকে ভোগ করলে, ওকে একেবারে ভাসিয়ে দিয়ে চলবে কেন? ওরও আগুন সাক্ষী বিয়ে। আমি বলি কি, একটা পালা ঠিক করো। মনে মনে হাসেন শশীতারা। একবার যদি রাসুকে নতুনের নেশা ধরিয়ে দেওয়া যায়, তারপর দেখা যাবে তোমার কত আদর থাকে। দেখা যাবে কোথায় থাকে তোমার এ তেজ। ও বউয়ের স্বাদ পেলে তুমি গলায় দড়ি দিলে কি জলে ডুবলে কিচ্ছু এসে যাবে না রাসুর। পালার বুদ্ধিটা মাথায় আসার জন্যে নিজেকে নিজে তারিফ করেন শশীতারা। কিন্তু সারদা সে তারিফ বেশিক্ষণ বজায় থাকতে দেয় না। তীক্ষ্ণ কণ্ঠে বলে, তোমাদের অনুমতি না নিয়েই যাচ্ছি পিসিমা। এসব নিচু কথা শুনতে মাথা কাটা যাচ্ছে। কি বললি? আমরা নিচু কথা কইছি? ছোট লোকের বেটি, হা ঘরের মেয়ে, বলতে জিভ আড়িয়ে গেল না? শশীতারা ধেই ধেই করে নেচে ওঠেন। খুব উঁচু কথাটা তুমি কইছ বটে। একলা খাবো, একলা পরবো, একলা ভোগ করবো, এই তো মহত্বের কথা। পালা কথাটা নিচু কথা হলো? বলি, তাতে তো দুই দিকই রক্ষে হয়। সারদার বোধ করি কি একটা কঠিন কথা মুখে আসে, কিন্তু সেটা কষ্টে দমন করে বলে, দুদিক রক্ষে করবার দরকার নেই, একদিনই রক্ষে করো তোমরা। এরপর সম্মান বজায় রাখা শক্ত হবে। সারদা নিজের চোখেই তাকে অপদস্থ করে ছাড়বে। দুটো গিন্নিকে পাথর করে দিয়ে চলে যায় সারদা। এই চরম অপবাদের মুহূর্তে ভুবনেশ্বরীকে মনে পড়ে তার সারদার ভাগ্যটাই মন্দ, নইলে এমন একটা স্নেহের আশ্রয় হারায় সে। ভুবনেশ্বরীর কি এখন মরবার বয়স? হ্যাঁ, সারদা নির্লজ্জ, সারদা বেহায়া, সারদা স্বার্থপর। কিন্তু পরার্থপরতার উদার হবার ভাগ্য সে পেল কবে? ভাগ্য যে তাকে বঞ্চনাই করেছে। আর সে বঞ্চনা এসেছে তার গুরুজনদের হাত থেকেই। গুরুজনদের প্রতি শ্রদ্ধা সম্মান আর আসবেই বা কবে? বিষ পাত্রের বিনিময়ে সে অমৃত পাত্রের উপহার নিতে হাত বাড়ায়। শশীতারা গালে হাত দিয়ে অভয়াকে উদ্দেশ্য করে বলে, মান্যে বড় গুরুজন তুমি বউ, তোমার পায়ের ধুলো নেবারই কথা, তবু বলি, তোমার পায়ের ধুলোই গড়াগড়ি দিতে ইচ্ছে করছে। এই কালকে ওটে নিয়ে ঘর করছো তুমি? কুঞ্জগৃহিণী কপালে হাত ঠেকিয়ে বলে,
অদৃষ্ট ঠাকুরজি। আসল কথা, অদৃষ্টটা তার নিজের কাছে ধরা পড়েছে এই সম্প্রতি ননদিনীর তীব্র দৃষ্টির প্রভাবে, এবং এ যাবৎ বোকামি করে এসেছেন সুদে আসলে সেটা উসুল করে নিতে ইচ্ছে হচ্ছে তার। ওই কাল নাগিনীর দিক থেকে রাসুর মন একেবারে ঘুরিয়ে দিতে পারি এমন ওষুধ আমার জানা আছে বউ। শশী তারা চাপা হিংস্র স্বরে বলে, অব্যর্থ দুঃখ। রাসু তোমার ছটপটিয়ে নতুন বউয়ের পায়ে পড়বে, বড় বউ জন্মের বিষ দেখবে। ভাজ অবাক হয়ে বলেন, সত্যি ঠাকুরজি? তেমন ওষুধ তোমার জানা আছে? শশীতারা মুখে একটা বিচিত্র হাসি ফুটিয়ে ওঠেন। জানা না থাকলে আর তোমার নন্দাইকে আমি কেনা গোলাম করে রেখেছি? বয়সকালে কি কম দুর্দান্ত ছিল নাকি? সম্পর্ক অসম্পর্ক মানত না, রূপসী মেয়ে মানুষ দেখলে উন্মাদ হয়ে উঠত। এক বাগদি বুড়ি শেখালো আমায় সেই তুক, তারপর থেকে এমন নেলা খেপা হয়ে গেল যে আমি বইয়ের কিচ্ছু জানে না। আমি উঠতে বললে ওঠে, বসতে বললে বসে, খেতে বললে খায়, ঘুমোতে বললে ঘুমোয়। আমার মুখের দিকে ফেল ফেলিয়ে তাকিয়ে থাকে। আমি বলি থাক, ও আমার ভালো। নাই বা রোজগার করলো, নাই বা হট্টগোল করে বেড়ালো, ভাতের তো অভাব নেই ঘরে। আমার আঁচলটিতে তো বাঁধা রইল জন্মের শোধ। রাসুর মা ইতস্তত করে বলেন, কোনো শেকড় বাকড় নাকি? রাসুর ক্ষতি হবে না তো? শোনো কথা, সে কাজ আমি করব? এ আর কিচ্ছুটি নয়, শুধু একজনের থেকে মন ঘুরে অন্য জনের ওপর পড়া। তাহলে বলি শোনো, তোমার কপাল ক্রমে এই পরশুই আমাবস্যে আসছে। একেবারে দুপুর রাতে নতুন বৌমা যদি এলো চুলে বিবস্ত্র হয়ে একটা কলা গাছের গোড়ায় এক ঠোকায় একটা ছুরি বিঁধে দিয়ে আসতে পারে, তাহলে। কথা শেষ হয় না শশীতারার। সারদার ছেলে দৌড়ে এসে বলে, তোমরা শিগগির চলে এসো, মেজ ঠাকুরদা অজ্ঞান হয়ে গেছে। মেজ ঠাকুরদা মানে রামকালী, যিনি জ্ঞানের পারাপার, রামকালী অজ্ঞান হয়ে গেছেন? এ কি অদ্ভুত ভাষা! সকলেই দৌড়য়। তবে কি রামকালী ও ভুবনেশ্বরের মতো বিনা নোটিশে? ব্যাপারটা এত জানাজানি হলো, ভেতর বাড়ি পড়ে গিয়ে বাড়ি মহল পর্যন্ত মেয়ে মহলের দল এইভাবে ধারে কাছে এসে হা হুতাশ করতে পারত না। যাদের স্পর্শের অধিকার আছে তারা মুখে মাথায় জল ঢেলে গঙ্গা বইয়ে দিল, বাড়িতে যত হাত পাখা এনে জড়ো করল। এ শুধু দুর্ভাবনাই নয়, এক প্রকার রোমাঞ্চ। যে মানুষটার মুখের দিকে কেউ কোনোদিন স্পষ্ট করে তাকিয়ে দেখবার সাহস পায়নি, সেই মানুষটা অসহায়ভাবে চোখ মুদে পড়ে আছে। তাকিয়ে দেখতে পাওয়া যাচ্ছে কেমন তার নাক মুখ, করুণা করা যাচ্ছে তাকে জল দিয়ে বাতাস দিয়ে। এটা প্রায় সুখের পর্যায়েই পড়ে। সারদাও একখানা হাত পাখা নিয়ে এসেছিল আর দূর থেকে বাতাস করছিল এবং ভাবছিল, আশ্চর্য, এতদিন ঘর করছি, মানুষটা কেমন দেখতে তা তো কোনোদিন দেখিনি। একেই কি বলে তপ্ত কাঞ্চন বর্ণাভাং? ভয়ঙ্কর একটা আবেগের আলোড়নে চোখে ছলৎ করে জল এসে যায় সারদার। এ হেন স্বামীকে ফেলে চলে যেতে হয়েছে মেজ খুড়িকে, আর তাই বুঝি স্বর্গেও তিষ্ঠতে পারছেন না, আকর্ষণ করে টেনে নিয়ে যেতে চাইছেন নিজের কাছে। মনের মতো স্বামী কি জিনিস? তারপর চোখ মুছে ভাবল, মেজ খুড়ো আমাদের মায়া কাটিয়ে চললেন। কিন্তু আপাতত দেখা গেল সারদার আশঙ্কা অমূলক।
চিরশান্ত চিরকুমার ক্ষীণ শক্তি ভুবনেশ্বরীর আকর্ষণ মধ্যাকর্ষণের চেয়ে জোরালো হল না। রামকালী চোখ মেললেন। চারিদিকে এতগুলো মুখ দেখে ভুরুটা ঈষৎ কুঁচকে গেল। আবার চোখ বুঝলেন, আর অনেকক্ষণ পরে বললেন, আমাকে বাইরে চণ্ডীমণ্ডপে বিছানা করে দাও। হ্যাঁ, বাইরেই শুলেন রামকালী। মেয়েদের এই হা হুতাশ তার অসহ্য। নিজের কাছে নিজে ভয়ঙ্কর লজ্জিত হচ্ছেন। রামকালীর পক্ষে এ হেন দুর্বলতা ক্ষমার অযোগ্য। রামকালী জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। 5 জন মুখে মাথায় জল ঢেলে দিল, হা হুতাশ করল, এর চাইতে ঘৃণার ব্যাপার আর কি আছে? এ রকমটা হলো কেন? অনেকদিন থেকেই যেন ভেতরে ভেতরে একটা ক্ষয় চলছে, যেন একটা ভাঙনের পদধ্বনি শুনতে পাচ্ছেন। শরীর খারাপ হয়ে গেছে, সেই থেকেই গেছে। রামকালীর মধ্যেও একটা আবেগের আলোড়ন উঠল। সেই ছোটখাটো মানুষটা, যাকে রামকালী কোনো দিনই পুরো একটা মানুষ বলে গণ্যই করেনি, সেই যে দৃঢ় কঠিন রামকালীর ভেতরের একটা শক্তি হরণ করে ফেলবে, এ রামকালীর ধারণার মধ্যেই ছিল না। ভুবনেশ্বরী সম্পর্কে যেন তার একটা বাৎসল্য মিশ্রিত প্রীতি ছিল। জীবনের কোনো আদর্শে, কোনো চিন্তায়, কোনো সুখ দুঃখে তাকে ডাক দেননি। আজ মনে হচ্ছে সম্পূর্ণ বিচার করেননি রামকালী স্ত্রীর ওপর। চিরদিন যাকে ছোট ভেবে এসেছেন, সে তো এমন ছোট ছিল না। যাকে সামান্য ভেবেছেন, সে হয়তো সামান্য নয়। রামকালী যদি তাকে স্নেহের সঙ্গে কিছু শ্রদ্ধাও দিয়ে হৃদয়ের সহধর্মিণী করে তুলতে পারতেন, হয়তো সারাটা জীবন এতখানি নিঃসঙ্গ হয়ে থাকতেন না। মৃত্যুর মহিমায় ভুবনেশ্বরী যেন অনেক বড় হয়ে উঠেছে। বিছানায় শুয়ে শুয়েই সংকল্প করলেন রামকালী, শীঘ্রই তীর্থযাত্রা করবেন। বায়ু পরিবর্তনের প্রয়োজন হয়েছে। বায়ু পরিবর্তন ভিন্ন ভাঙন ধরা স্বাস্থ্যের ক্ষয়পূরণ সম্ভব নয়। তীর্থযাত্রায় সংকল্প ঘোষণা করলেন রামকালী। 2-3টে দিন রামকালী সম্পর্কে উদ্বেগ নিয়েই দিন গেছে সকলের। রাসু বার বাড়িতে চণ্ডীমণ্ডপেই রাত কাটিয়েছে কাকার নিষেধ সত্ত্বেও, চুপি চুপি তার অলক্ষ্যে। আজ আবার স্বাভাবিকত্ব এলো সংসারে। যদিও রামকালীর তীর্থযাত্রার সংকল্পে ভয় ভাবনা আতঙ্ক দেখা দিল, তবু সেটা তো আজই নয়। তীর্থযাত্রার অনেক তোড়জোড়। রাসুকে আজ শশীতারা আবার ডেকে পাঠালেন। বললেন, দেখ, পুরুষের চামড়া যদি গায়ে থাকে তো বউয়ের নাকে কান্নায় ভিজিস নে। আত্মঘাতী অমনি হলেই হলো। আজ তুই ইদিককার ঘরে শুবি। 3-3টে রাত বাইরের ঘরে কাটিয়ে রাসুরও মন চঞ্চল। এ প্রস্তাবে আরো চঞ্চল হয়ে ওঠে, অথচ তার সায় দেবার উপায় নেই। এ যেন পেটে খিদে, সামনে সুখাদ্য, আর মুখ বাঁধা। তাছাড়া রাসু সারদা নয় যে এসব কথার পিঠে কথা কইবে। লজ্জায় ঘাড় হেঁট করে থাকে সে। শশীতারা বোঝেন, মৌনং সম্মতি লক্ষণম। হৃষ্ট চিত্তে বলেন, তোকে কিছু ভাবতে হবে না। তুই শুধু খাওয়ার পর আমার ঘরে এসে বসবি। পিসি ভাইপোয় গল্প করবার ছুতোয় রাতটা একটু ঘোর করে দেব। তারপর আহা, নতুন বউয়ের মনের দিকে একটু তাকাবি না? তুই ভাববি না তার কথা? রাসুর চোখে জল এসে পড়ে। সে তাড়াতাড়ি সরে যায়। নতুন বউয়ের কথা ভাবছে না সে? অহরহই তো ভাবছে। কিন্তু যাকে নিয়ে এত দুর্ভাবনা শশীতারার, সে কোথায়? পাটমহলের লক্ষ্মীকান্ত বাড়ুজ্যের নাতনি পটলি? সে যেন একটা অদ্ভুত ভয়ে কাঠ হয়ে আছে। এতদিনে অবশ্য সে চিনে ফেলেছে কে তার সতীন। সতীনকে যে
এতটাই ভীতিকর মনে হয় তা বুঝি ধারণা ছিল না তার। সারদার মুখের দিকে কোনো দিন ভালো করে তাকাতে পারে না সে, কথা বলা তো দূরের কথা। অথচ সারদা হরদমই তার সঙ্গে কথা বলে। সংসারের সবাইকে খেতে দেওয়ার ভার সে সারদারই হাতে। অগত্যায় পটলিকে তার হাতে পড়তে হয়েছে। আর শাশুড়ি 2-4 দিন নিজের একটারে রাখবার চেষ্টা করে অক্ষমতাবশতই হাল ছেড়ে দিয়েছেন। সারদা ফি হাত ডাকে, নতুন বউ খাবে এসো, নতুন বউ এখন মুড়ি খাবে, নতুন বউ তুমি মাছের পেটি ভালোবাসো না দাগা, নতুন বউ তুমি ছেঁচা আমের আচার খাও না, নতুন বউ আচারে তেল দিয়ে কদবেল মেখে খেয়েছো কোনোদিন, খাবে তো বলো মাখি। নতুন বউ যে কার নতুন বউ সে কথা যেন জানেই না সারদা। কুটুম্বের মেয়ে এসেছে, তাকে আদর যত্ন করেছে ভারপ্রাপ্ত কর্মচারী। আজও ফুলুরি আর তিল পুটুলি বেগুন ভাজা করে এক বাটি হাতে নিয়ে ডাকতে এসেছিল সারদা নতুন বউকে। খাবে গরম গরম? পটলি মাথা নেড়ে বলল না। সারদা একটু আশ্চর্য হলো, কারণ নতুন বউ কোনোদিন কিছুতে না করে না। করে না বলে মনে মনে বরং একটু কৌতুকই অনুভব করে সারদা। ভাবে ভালো করে খাইয়ে দাইয়ে ঠান্ডা করে রাখা যাবে ওকে। পটলি যে ভয়েই না করতে পারে সে বোঝে না সারদা, হয়তো বোঝার কথাও নয়। আজ না শুনে, কেন গো খাবে না কেন, খিদে নেই? পটলি মাথা আরো নিচু করে মাথাটা আর একবার নাড়ে। সারদা একটু চুপ করে থেকে মুচকি হেসে বলে, কেন বলো তো নতুন বউ, তোমার তো কখনো অগ্নিমান্দ দেখিনি। তারপর নতুন বউয়ের দিক থেকে কোনো সাড়া আসে না, শুধু তার ঘাড়টা আরো নুয়ে পড়ে। সারদা চলে যেতে উদ্যত হলে বলে, তবে নয় 2টো তিলের নাড়ু পাঠিয়ে দিই গে, খেয়ে জল খাও। এবার হঠাৎ নতুন বউ বলে ওঠে, তুমি আমায় এত যত্ন করো কেন? সারদা বোধ করি এ প্রশ্নের জন্য আদৌ প্রস্তুত ছিল না, তাই হঠাৎ একটু থতমত খেয়ে যায়। তবে সে মুহূর্তের জন্য, পরক্ষণেই তীক্ষ্ণ একটু হেসে বলে, করব না কেন, যত্ন করবারই তো সম্পর্ক গো। এতক্ষণ ঘাড় নিচু ছিল, এবার বোধ করি অজ্ঞাত সারেই মুখটা তুলে ফেলে পটলি, আর দীর্ঘ পল্লবাচ্ছন্ন দুটি চোখের কোল বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে তার। সে চোখের দৃষ্টিতে ফুটে ওঠে একটা অসহায় ভর্ৎসনা। সে দৃষ্টি সারদার ওপর নিবদ্ধ রেখেই বলে, তামাশা করছো? মুখরা সারদা সহসা যেন মুখ হয়ে যায়। ওই 2 ফোঁটা চোখের জলের দিকে তাকাতে পারে না। আর ভগবান জানেন কোন এক অদ্ভুত হৃদয়ের রহস্যে সারদার নিজের চোখ দুটো জলে ভরে ওঠে। তবু নিজেকে সামলে নিয়ে বলে সে, করলামই বা একটু তামাশা, করতে নেই? পটলি বোধ করি এতক্ষণে খেয়াল হয় তার চোখ দুটো শুধু 2 ফোঁটা জল ফেলেই ক্ষান্ত হয়নি, তাই সে দুটোকে নামিয়ে ফেলে এবার, আর কষ্টে গলার স্বর পরিষ্কার করে বলে, আমি তো তোমার শত্রুর, আমাকে বিদেয় করে দাও না, আমি বাঁচি তুমিও বাঁচো। সারদা ঈষৎ বিষণ্ণ কৌতুকে বলে, আমি না হয় বাঁচব তোর বাঁচবার হেতু, তোমার বুকের পাথর হয়ে আর সংসার শুদ্ধ সকলের দয়ার পাত্র হয়ে থাকতে হয় না, সেই বাঁচন। সারদা আর একবার মুখ হয়, দেখে নতুন বউয়ের হেড মুন্ডের অন্তরাল থেকে জল ঝরে ঝরে তার কোলের ওপর জড়ো হয়ে থাকা ফর্সা ফর্সা ফুলো ফুলো 2খানি কর পল্লবের ওপর পড়েই চলেছে।
স্তব্ধ হয়ে অনেকক্ষণ সেদিকে তাকিয়ে থাকে সারদা। তারপর সহসাই আত্মস্থ হয়, শান্ত দৃঢ় কণ্ঠে বলে, চোখ মুছ নতুন বউ, আর কাঁদতে হবে না। তোমার পায়ে ধরি দিদি, আমায় পাটমহলে পাঠিয়ে দাও। শোনো কথা, আমি কি পাঠিয়ে দেবার কর্তা? সারদা হেসে ওঠে, বলে আমার উপরই হুকুম জারি হয়েছে, জন্মের শোধ বিদেয়, সে যাক। বলি, এত রূপ যৌবন নিয়ে কেঁদে মরবি আর হেলে পালাবি কি লোক? লড়াই করে সতীনের কাছ থেকে বর কেড়ে নিবি নে? লড়াই টড়াই আমি কিচ্ছু চাই না দিদি। লড়াই চাস না? কি মুশকিল, তবে তো খয়রাত করতে হয়। সারদা তেমনি বিষণ্ণ কৌতুকে বলে, তুই দেখছি আমার সব মজা মাটি করে দিলি। লড়াই করতে বসলে জোরের পরীক্ষা হয়, দান খয়রাত করতে গেলে যে বেবাক সবটাই তুলে দেওয়া ছাড়া গতিই থাকে না। আমার কিচ্ছু চাই না দিদি, ব্যাকুল আবেগে উচ্চারণ করে নতুন বউ। সারদা হাসে, কিচ্ছু চাস না? বড় চাস না? না। সারদা বলে, কিন্তু জগতের কি নিয়ম জানিস? না চাইলে সব জিনিস মেলে, চাইতে বসলেই হাত ছাড়া। ইস, কথা কইতে কইতে এমন খাসা তিল পেটুলি বেগুন ভাজাগুলো নেতিয়ে গেল। খা, খেয়ে ফেল, মন ভালো হবে। মেজ ঠাকুরদা। রামকালী একখানা সরু খাতার ওপর ঝুঁকে পড়ে আসন্ন তীর্থযাত্রার হিসেবের খসড়া করছিলেন। হঠাৎ রাসুর ছোট ছেলের এই ডাকে চমকে উঠে স্নেহ কোমল স্বরে বলেন, কি দাদা? মা বলছে মা তোমার কাছে ভিক্ষে চাইবে। এ আবার কি অদ্ভুত কথা? রামকালী বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে দেখেন। দরজার ওপাশে রাসুর বউয়ের উপস্থিতি টের পান। প্রায় বিগলিত স্বরে বলেন, কি বলছো দাদা? বুঝতে পারলাম না তো। এবার মাধ্যমের ভূমিকা গুরুত্ব হারায়। মাধ্যমকে মাধ্যম মাত্র করে সারদা মৃদু কণ্ঠে বলে, খোকন বলো, মা বলছে কখনো তো কিছু চায়নি মা, বাড়ির বড় বউ একটা ভিক্ষে চাইছে। রামকালী ধারণা করেন এ আর কিছু নয়, রাসুর দ্বিতীয় পক্ষ ঘটিত নাটক। নিঘাত সপত্নী অসহিষ্ণু এই মেয়েটি সতীনকে তার পিত্রালয়ে পাঠানোর প্রস্তাব করতে এসেছে। বিরূপ চিত্তে গম্ভীর হাস্যে বলেন, ভিক্ষেটা কি সেটা না জানলে তো সাদা কাগজে দস্তখত করা যায় না বড় বৌমা। দেবার ক্ষমতা থাকে, আমার না থাকে। খোকা বলো, আপনি ইচ্ছে করলেই হয়। রামকালী যদিও রাসুর বউয়ের এই অসম সাহসিকতায় স্তম্ভিত হন, তবু ঈষৎ চমৎকৃতও হন। হঠাৎ একটা অতি অসম সাহসী মেয়ের কথা মনে পড়ে গিয়ে মনটা শিথিল হয়ে যায়। বলেন, মাকে বলো দাদা ভাই, ইচ্ছে করবার মতো কথা হলে অবশ্যই করব। খোকা বলো, আপনি তীর্থে যাচ্ছেন, আমার মাকে সঙ্গে নিন। এ আবার কি কথা? এ যে রামকালীর ধারণার অগোচর, স্বপ্নের অগোচর। এই কথা বলতে এসেছে রাসুর বউ? মেয়েটা পাগল নাকি? তবে নাকি নিতান্তই হাস্যকর অলীক কথা। তাই ঈষৎ কৌতুকে সুরে বলেন, তোমার মাকে নিয়ে যায় এত সাধ্যি কি আমার আছে দাদা ভাই? তুমি বড় হও, মাকে নিয়ে যাবে। মেজ ঠাকুরদা, মা বলছে তামাশা করে উড়িয়ে দিলে হবে না, মা সত্যিই ভিক্ষে চাইতে এসেছে। রামকালী আর মাধ্যমকে গ্রাহ্য করেন না, বলেন, বড় বৌমা, তোমার প্রার্থনাটা যে বড় অসম্ভব। আমি পুরুষ মানুষ, কোথায় উঠব, কোথায় থাকবো, কিভাবে ঘুরব? মেজ ঠাকুরদা, মা বলছে মা কষ্ট করতে হারবে না। তোমার রান্না করা, বাসন মাজা, এর জন্য তো একটা লোক চাই, মা সব করে দেবে। দাদা ভাই, তোমার মা ছেলে মানুষ, সবটা বুঝতে পারছেন না। সম্ভব হলে আমাকে দুবার বলতে হতো না।
তোমার মাকে বলো বাড়ির বড় বউ বলে আমার কাছে একটা আবদার করলেন, রাখতে পারছি না, এটা আমারও কষ্ট। আমি তার বদলে তার নামে খাসে 20 বিঘে ধান জমি লেখাপড়া করে দেব। তার আদায় থেকে উনি যা খুশি করতে পারবেন। আর তুমি যখন বড় হবে। খোকা বল বাবা, বিষয় সম্পত্তিতে মায়ের কোনো দরকার নেই। খাসে 20 বিঘে ধান জমি, এতেও একটু প্রলোভিত হলো না মেয়েটা? আশ্চর্য তো। সত্যি বলতে কি, এ সংকল্প রামকালীর সহসা আজকের নয়। কিছুদিন থেকেই ভাবছিলেন তিনি এ ধরনের কিছু একটা করবেন। ওই মেয়েটাকে তিনি যতই সাধারণ হিংসুটে মেয়ে ছেলে ভেবে আসুন, তার সম্পর্কে কোথায় যেন একটু অপরাধবোধ তাকে হৃদয়ের গভীর স্তরে পীড়িত করত। তাই ভাবতেন ক্ষতিপূরণার্থে, কিন্তু মেয়েটা বলে কি বিষয় সম্পত্তিতে তার দরকার নেই। একটু চুপ করে থেকে বলেন, তবে আর কি করব বলো দাদা ভাই, তাতে লোকে নিন্দে করতে পারে, এমন কাজ কি করা যায়? মেষ ঠাকুরদা, তুমি তো লোক নিন্দেকে ডরাও না। লোক নিন্দেকে ডরাই না? রামকালী যেন হঠাৎ অদ্ভুত অজানা এক রহস্যের রাজ্যের সামনে এসে দাঁড়িয়েছেন। এরা সব রামকালীকে ভাবে কি? রামকালী সম্পর্কে, রামকালীর অপরিচিত যে একটা জগৎ আছে, তাদের ধারণাটা কি? একটা কৌতুকের বিস্ময়ে স্বল্পবাক রামকালী আজ একটু বেশি কথা বলে ফেলেন। লোকনিন্দিকে ডরাই না, এ কথা কে বললে দাদু? ডরাই বই কি, সত্যি নিন্দের কাজ করলে। রামকালীও কথা সমাপ্ত করতে করতে ভাবেন, শেষ করতে গিয়ে থামেন। এই অবসরে এতক্ষণের নম্র এবং চাপা মৃদু কণ্ঠস্বরটা হঠাৎ স্পষ্ট হয়ে ওঠে। খোকা বলো, আপনার যদি একটা দুঃখিনী মেয়ে থাকতো, তাকে তীর্থে নিয়ে গেলে লোকে নিন্দে করত? রামকালী স্তব্ধ হয়ে যান। অনেকক্ষণ চুপ করে থেকে বলেন, আচ্ছা দাদু, তোমরা ভেতরে যাও, আমাকে একটু ভাবতে দাও। হ্যাঁ, ভাববেন রামকালী, অনেক কিছু ভাববেন। এইটুকু মেয়েটা 20 বিঘে ধান জমির মোহ ত্যাগ করে তীর্থে যেতে চায় কোন মানসিক অবস্থায়, তা ভাববেন। আর ভাববেন মোক্ষদাকে নিয়ে রাসুর বউয়ের প্রার্থনাটা পূর্ণ করা যায় কিনা। মোক্ষদার হাত ভেঙেছে, পাটা তো মজবুত আছে, তার জীবনেও তো এখনো কিছু হয়নি। এ কর্তব্যটা করা উচিত ছিল রামকালীর। রান্না ভাড়ার ঘরের জীবগুলো সম্পর্কে এত বেশি করে কখনো ভাবেননি রামকালী। একটা মেয়ে তাকে মাঝে মাঝেই ভাবাতো। অনেকদিন সে রামকালীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। আশ্চর্য হয়ে ভাবছেন রামকালী, কতদিন তার কথা ভাবিনি। সে পাছে ভাবে বলে রামকালীর অসুখের খবর দেওয়া হয়নি, কিন্তু তীর্থযাত্রার খবর, সেটাও কি না দিলে চলবে? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।